আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুক সমান পানিতে মানুষের ভোগান্তি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং শুরু। 24 ঘন্টায় হাম উপসর্গে 9 জনের মৃত্যু। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সার্জিস আলম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে পূর্বাভাস দেওয়া হয়েছে 2026 সালে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি ভারতকে ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী বছর শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2,911 আর ভারতের $2,812। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে আইএমএফ। তবে চলতি বছর মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির এই হার সামান্য কিছু বাড়লেও পরবর্তী বছর 2027 সালে আবার বাংলাদেশের তুলনায় এগিয়ে যেতে পারে ভারত। অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু জিডিপি বাড়ার পূর্বাভাস দেখে আত্মতুষ্টিতে ভোগার খুব বেশি সুযোগ নেই, কারণ এটা বাংলাদেশের মানুষের জীবন মানে খুব একটা পরিবর্তন আনবে না। মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকার পেছনে আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা সহ কয়েকটি কারণে হতে পারে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সাধারণত বছরে 2 বার প্রকাশিত হয়, যেখানে বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ করে স্বল্প ও মধ্যমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়। গত 14 এপ্রিল প্রকাশিত আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাসে বলা হয়েছে, এবছর যেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে $2,911, সেখানে ভারতের হতে পারে $2,812। এর আগের বছর অর্থাৎ 2025 সালের যে হিসাব রয়েছে, সেখানে দেখা গেছে 2025 সালে ভারতের জিডিপি ছিল $3,916 বিলিয়ন, বিপরীতে বাংলাদেশের মাত্র $458 বিলিয়ন। অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি পার্থক্য রয়েছে। কোনো এক বছরের মাথাপিছু জিডিপি দিয়ে কোনো একটি দেশের অর্থনীতিকে তুলনামূলক পার্থক্যের জায়গায় নেওয়ার সুযোগ নেই। কয়েক ঘন্টার বৃষ্টিতে আবারও তলিয়েছে চট্টগ্রাম মহানগরীর সড়ক। মঙ্গলবার সকাল 8টা থেকে নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। এর 2.5-3 ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় প্রবর্তক মোড়ে। 1 ঘন্টার মধ্যে শহরের প্রাণকেন্দ্রের মোড়টি বুক সমান পানিতে তলিয়ে যায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ ফাহিম। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম নগরের যে প্রবর্তক মোড় রয়েছে, সেই প্রবর্তক মোড়ে ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গলার সমান পানি কিন্তু এই মুহূর্তে এটি প্রধান সড়ক, অর্থাৎ গোলপাহাড় মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল প্রবর্তক মোড় হয়ে যাওয়ার যে সড়কটি, এই সড়কটি কিন্তু মূলত এখন পানির নিচে একেবারে তলিয়ে গেছে। 3 ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রবর্তক মোড়, মুরাদপুর, বাকলিয়া, জিসি মোড়, চকবাজার সহ নগরের নিচু এলাকাগুলো মুহূর্তেই ডুবে যায় পানিতে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। আর হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা। নিচু এলাকায় সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়ে উঁচু এলাকাগুলোতে তৈরি হয় দীর্ঘ যানজট। ফলে দিনভর ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। নাকি জলাবদ্ধতা নাকি নিরসন করা হয়েছে গত বছর, শুনলাম গত বছর বৃষ্টি হওয়ার পরে নাকি পানি আর উঠে নাই, কিন্তু যদি নাই উঠে থাকে তাহলে এই অবস্থা কেমনে হয়? ট্রেনে পড়তেছে, নালাতে পড়তেছে, কেউ মানুষ যাতায়াত করবে এটা কে বলতে পারে না। দুর্ঘটনা করতেছে, কেউ দেখতেছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবর্তক মোড়, সুলকবহর, চকবাজার, চাঁদগাঁও, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকা। কোথাও গলা সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে থাকে ঘন্টার পর ঘন্টা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় জলাবদ্ধতা ও পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 15 মের মধ্যে খালের কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও আগাম বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মহিলা এখন বাচ্চা নিয়ে যাচ্ছে, যদি পড়ে যায় তো শেষ। এখন সবাই দোয়া করেন। হাজারো মেডিকেল সেন্টার ও ডায়ালিসিস সেন্টার আছে, রোগীদের সমস্যা হচ্ছে, যাতে রোগীরা সুস্থভাবে সবাই।
এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সিডিএ নির্ধারিত সময়ে খালে দেয়া বাঁধ অপসারণ করতে না পারায় এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রিটেনিং ওয়াল দিতে হচ্ছে, সেখানে বাঁধ দিতে হয়েছে। তো বাঁধ দেওয়ার কারণে এখানে প্রবর্তক সহ প্রত্যেকটা জায়গায় এবং প্রবর্তক, পাঁচলাইশ, কাতালগঞ্জ 3টা এলাকাতে কাজ চলছে একসাথে, এবং যার কারণে সেখানে তারা বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে 18 ফিটের যে এখানে খালটা আছে 18 থেকে 22 ফিট, সেটা সরু একটা নালা দিয়ে সরু একটা ন্যারো একটা টানেল দিয়ে এই পানিটা যাওয়ার ব্যবস্থা করছে, যার কারণে এখানে আসলে পানি যেতে অনেক সময় লাগছে। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের উদ্বোধন দেশের বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার সরকার করেছিল তার একটি শক্তিশালী প্রতিফলন বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং এর মধ্য দিয়ে বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ। গত 24 ঘন্টায় হাম উপসর্গে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 273 জন রোগী হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1276 জন। এ সময় 163 জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা 23,348 জন। আক্রান্তদের মধ্যে 19,991 জন এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বেলা 2:45টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সার্জিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সার্জিস আলমের ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানিয়েছেন। তিনি তার ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।